স্টাইল হলো আমরা যখন কোনো মেকআপের কাজ করি, সেই মেকআপ বা বই সেটিং, সেই বই সেটিং বা মেকআপের মধ্যে এমন কিছু কাজ থাকে যে কাজগুলো বারবারই আসে। এমন কিছু স্টাইল থাকে যেগুলো বারবারই হয়। ওই ধরনের কাজগুলোকে দ্রুত গতিতে করার জন্য আমাদের স্টাইলটা ব্যবহার করা হয়। যেমন একটি বইয়ের শিরোনাম থাকে, সেই বইয়ের সেই শিরোনামের অধীনে সাব শিরোনামও থাকে এবং বিস্তারিত আলোচনা যেটাকে বডি টেক্সট বলে, এই বডি টেক্সটও থাকে। এক একটা পৃষ্ঠার মধ্যে এক এক ধরনের বডি স্টাইল বা লেখার স্টাইল, লেখার সাইজ পরিবর্তন হয় না। আপনি যখন কোনো বই পড়বেন তখন দেখতে পারবেন সকল শিরোনামগুলো প্রায় সেম ক্যাটাগরি, সেম সাইজ, সেম বোল্ড, সেম স্টাইল। আবার সাব শিরোনাম যেগুলো দেখবেন সেগুলো সেম। আবার বডি টেক্সট যেগুলো আছে সেগুলো সবগুলো সেম। ফলে একজন পাঠক যখন বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, তার পড়ার মধ্যে কোনো ধরনের ক্লান্তি আসে না। চোখের ক্লান্তি, শারীরিক ক্লান্তি, মানসিক ক্লান্তি কোনোটাই আসে না। এর কারণ হলো একটা ধাঁচ, একটা স্টেপ উপরে চলার কারণে সেই ক্লান্তিটা তার তৈরি হয় না। ঠিক সেই কাজটাই যদি আমরা স্টাইলের মাধ্যমে করি, তাহলে সেই বই মেকআপের ক্ষেত্রে আমাদের সময় অনেক অনেক সেভ হবে। যেমন আমি এখানে লিখলাম, একটা লেখা লিখলাম, এই লেখার একটা শিরোনাম আছে, উদাহরণস্বরূপ জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতটা কি শিরোনাম না সাব শিরোনাম না বডি টেক্সট, কোনটা বলেন? শিরোনাম। শিরোনাম। তাহলে সেক্ষেত্রে আমার শিরোনামটা অবশ্যই একটা স্টাইল হবে। আমি আমার লেখাটাকে মিডলে সেট করলাম। প্রথম যখন মেকআপ দেওয়া হয়, প্রথম এক দু পৃষ্ঠা বিভিন্ন ভাবে চেঞ্জ করে করে দেখা হয়, প্রিন্ট আউট করে দেখা হয় আমার এই যে জিনিসটা পড়তে কেমন, শিরোনামটা কেমন, সাব শিরোনামটা কেমন, এবং বডি টেক্সটটা কেমন, মেকআপের পাশাপাশি সাইজ কেমন, উপর নিচ সাইজ কেমন, সবকিছু প্রিন্ট করার পরে একটা জিনিসটাকে দেখা হয় জিনিসটা বইয়ের জন্য পারফেক্ট কিনা। যদি চোখে বাজে এমন কোন ধরনের লেখা, সাইজ, স্টাইল ইত্যাদি থাকে, তখন এটাকে রদবদল করা হয়, করে দেখা হয়। ফাইনালি এক দুই পৃষ্ঠা যখন ফাইনাল করা হয়, ওই এক দুই পৃষ্ঠার উপর পূর্ণ বইটি মেকআপ বা সেটিং করা হয়। সেই ক্ষেত্রে আমাদের লেখার সাইজ থাকে এক ধরনের। আমরা যদি লেখার সাইজ দিয়ে থাকি এক ধরনের, তো সেক্ষেত্রে আমরা লেখার সাইজ করতে পারবো এক ধরনের। লেখার যে শিরোনামগুলো আছে, সেই শিরোনামগুলো আমরা দিতে পারবো। সাব শিরোনাম যেগুলো আছে সেগুলো আমরা আমাদের সাইজ মতো, স্টাইল মতো দিতে পারবো। এইভাবে আমরা আমাদের মূল টেক্সট এবং শিরোনাম, সাব শিরোনাম এগুলো আমরা তৈরি করে নেব। যেমন জাতীয় সঙ্গীত, এটিকে আমরা বল দিলাম, তুলনামূলক একটু বড় দিলাম, কত দিলাম, 18 দিলাম বা 20 দিলাম, এবং বডি সাইজ দিলাম আমরা 14। তাহলে কি হলো, এটাকে আমি প্রিন্ট আউট করে দেখবো।
আমার এই সাইজ দেওয়াতে আমার লেখাটা কেমন ফুটে, আমার বইটা কেমন হবে, চোখে বাজবে কিনা, বড় হচ্ছে কিনা, ছোট হচ্ছে কিনা, এগুলো যখন আমি দেখে নিব, তখন আমি সেটাকে চেঞ্জ করে নিতে পারবো। যদি আমার চোখে বাজে, আমার কাছে যদি লেখাটাকে বড় মনে হয়, একটু এক ফন্ট ছোট সাইজ দিয়ে দেখবো কেমন হয়। আবার যদি মনে করি যেন একটু ছোট ছোট মনে হচ্ছে, তাহলে এক ফন্ট, দুই ফন্ট এবার বাড়িয়ে দিয়ে দেখবো কেমন হয়। ফাইনালি একটা পেজকে আমরা কি করব, ফাইনাল করব, যে এটা আমাদের পরিপূর্ণ বইয়ের মধ্যে কাজ করবে। একটা শিরোনাম এখানে তৈরি করেছি, একটা টেক্সট এখানে তৈরি করেছি, টেক্সট সাইজ দিয়েছি আমাদের 14, এবং আমরা আমাদের শিরোনামের সাইজ দিয়েছি আমরা 18, 20। এখন দেখেন, আমি আমার এই এই শিরোনাম আমার এই বইয়ের মধ্যে অনেক অনেক থাকতে পারে, অনেক থাকতে পারে। তো আমি যদি প্রত্যেকটা শিরোনামকে সিলেক্ট করে এভাবে সাইজ বোল্ড করি, দুইটা কমান্ড ব্যবহার করি, যদি আমরা এখানে আরেকটা ফন্ট স্টাইল চেঞ্জ করি, তাহলে তিনটা কমান্ড আমাদের ব্যবহার হচ্ছে। একটি হলো ফন্ট, ফন্ট স্টাইল অর্থাৎ ফন্ট নেম, এবং আমাদের বোল্ড। তাহলে এই যে তিনটা ফন্ট আমরা চেঞ্জ করি, প্রত্যেকটা শিরোনাম যদি এভাবে 100টা শিরোনাম থাকে, তাহলে 100টা শিরোনামের মধ্যে কমপক্ষে আমাদের 100টা কমান্ড ক্লিক করার কাজ, 300টা কমান্ড ক্লিক করার কাজ থাকবে। আমি যদি আমার এই শিরোনামটাকে স্টাইলের মধ্যে সেট করে রাখি, এবং টেক্সট বক্সটা, টেক্সটের যে সাইজটি আছে সেটিও যদি আমি এখানে স্টাইলের মধ্যে সেট করে রাখি, তাহলে আমাকে কি করতে হবে, শুধুমাত্র ক্লিক করে করে আমার স্টাইল চেঞ্জ করতে হবে, ব্যাস। তাহলে আমার সময় বেঁচে যাবে। দেখা গেছে যে কাজটা আমি 3 দিনে করতাম, সেই কাজটা আমি এখন একদিনে বা অর্ধবেলায় করতে পারছি। অনেকটা আমার সময় সেভ করবে। এখন দেখেন, আমি এটিকে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করার পরে আমি যে স্টাইলটি আছে সেটা যে মোর অপশন আছে, সেই মোর অপশন আছে, সেখানে গিয়ে সেভ সিলেকশন এজ এ নিউ কুইক স্টাইল, সেখানে ক্লিক করব। দেন এখানে একটা নাম দিয়ে দিব। উদাহরণস্বরূপ আমরা দিলাম হেডলাইন। হেডলাইন 1 দিলাম, দেন ওকে বাটন প্রেস করলাম, তাহলে হেডলাইন 1 নামে আমার একটি কি হয়ে গেছে, স্টাইল তৈরি হয়ে গেছে। দেন নিচের স্টাইলটাকে সিলেক্ট করলাম, দেন মোর অপশনে গেলাম, সেভ সিলেকশনে গিয়ে আমরা এখানে দিলাম টেক্সট, টেক্সট ফরম্যাট, দেন ওকে বাটন প্রেস করলাম। তাহলে আমার এখানে দুটি সাইজ তৈরি হয়ে গেল। এবার দেখেন, আমি যখন এখানে যেমন আমি এখানে দিলাম জাতীয় সঙ্গীত না দিয়ে আমি দিলাম শুধু সঙ্গীত, এটা আমার এই স্টাইল ছিল। স্বাভাবিকভাবে যে ফন্ট, যে স্টাইলটি ছিল, এটা আমরা দিয়ে দিলাম এখানে। এটা আমার শিরোনাম, আমি এটাকে সেন্টার আনলাম বা মাঝে থাকলো বামে থাকলো কোনো সমস্যা নাই। জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর হেডলাইন 1 ক্লিক করব, তখন দেখতে পারবেন যে আমার এটি মিডলে চলে আসছে, বোল্ড হয়ে গেছে, ফন্ট 20 হয়ে গেছে, এবং ফন্টের যে ফন্টে আমরা সিলেক্ট করেছি সেটি হয়ে গেছে। এভাবে আমার এই লেখাটাও দেখা গেছে 12 থাকতে পারে যখন আমি কম্পোজ করে থাকি। আমি যখন লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর টেক্সট ফরম্যাট ক্লিক করব, তখন আমার টেক্সট ফরম্যাটের মধ্যে যা যা ব্যবহার করা হয়েছিল ঠিক সেটাই আমার এখানে ব্যবহার হবে। এতে দেখা গেছে আমার লেখাগুলোকে সিলেক্ট করে জাস্ট ক্লিক করার কারণে আমার এই ফরম্যাটটা হয়ে গেছে। আরেকটা কথা, সেটা হলো আমরা যখন কোন শিরোনাম আহ, বইয়ের কাজ করি, সেই বইয়ের শিরোনামগুলোকে আমাদের একটা পেজে নিয়ে আসতে হয়, যেটাকে আমরা ইন্ডেক্স বলি অথবা সূচিপত্র বলি। তো আমরা যখন সূচিপত্রগুলো আনি, তখন ধরে ধরে আনি। আর যদি ধরে ধরে না আনি, সেক্ষেত্রে আমরা আমাদের এই স্টাইলের মাধ্যমে যদি ব্যবহার করি, তখন আমরা এটা অটোমেটিক ভাবে নিয়ে আসতে পারবো। সেটা পরবর্তী কমেন্ট গুলোতে আমরা শিখবো। স্টাইলের কাজ হলো আমার নির্দিষ্ট কিছু কাস্টমাইজ স্টাইল, যে স্টাইলটা তৈরি করে আমরা আমাদের মেকআপের ক্ষেত্রে ওই ধরনের স্টাইল গুলো আমি আমার স্টাইল ফরম্যাটের মধ্যে তৈরি করে রাখতে পারবো, এবং কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখালাম। এটা হলো আমাদের স্টাইলের কাজ।
চেঞ্জ স্টাইলে কিছু স্টাইলও চেঞ্জ আছে, চেঞ্জ স্টাইল কালারগত চেঞ্জ আছে, সেগুলো আপনারা করতে চাইলে করতে পারেন, এটার সাথে সম্পৃক্ত। নেক্সট আসেন ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। এ সম্পর্কে গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছে, অর্থাৎ হোম মেনুর বিস্তারিত কমান্ড গুলো আলোচনা করা হয়েছে। দেন আসেন তৃতীয় যে মেনুটি আছে সেটির নাম হলো ইনসার্ট। ইনসার্ট এর কাজ কি? ইনসার্ট এর প্রথমে দেখতে পাচ্ছেন পেজ, সেকেন্ড দেখতে পাচ্ছেন টেবিল। পেজের মধ্যে তিনটা কমান্ড আছে, একটি কমান্ড হলো কভার পেজ, আরেকটি কমান্ড হলো ব্ল্যাঙ্ক পেজ, আরেকটি হলো পেজ ব্রেক। কভার পেজ হলো আপনি ধরেন কোন একটা লেকচার শিট তৈরি করেছেন, কোন একটি লেকচার শিট কি করেছেন, তৈরি করেছেন। সেই লেকচার শিটের উপরের প্রথম পৃষ্ঠাটা একটা ডিজাইন করতে চান, যাতে ওই লেকচার শিটের পরিপূর্ণতা পায়। অর্থাৎ লেকচার শিটের উপরে যখন একটা কাভার বা লেকচারের কাভার ডিজাইন থাকবে কাভার পেজ হিসাবে, তাহলে আমার এই শিটটা সুন্দর দেখা যাবে, ল্যাংটা ল্যাংটা দেখা যাবে না। আর সেই স্টাইলটা কিছু ফরম্যাট এখানে তৈরি করা আছে। এক নাম্বার হলো, যদি আপনি মন মতে করতে চান তাহলে আপনাকে নিজে নিজে শেপ তৈরি করে করে নিতে হবে। আর যদি বলেন যে না, আমি ফরম্যাট থেকে তৈরি করে নেব যেটা তৈরি করা আছে, তাহলে আপনাকে কভার পেজে ক্লিক করতে হবে। কভার পেজে ক্লিক করার পর এখানে কিছু ফরম্যাট আছে, আপনি এখান থেকে যে ফরম্যাটটা আপনার পছন্দ হয় আপনি সেই ফরম্যাটটার মধ্যে ক্লিক করবেন। ফরম্যাটটার মধ্যে ক্লিক যখন করবেন সেই ফরম্যাটটা এখানে চলে আসবে, শুধুমাত্র আপনি লেখাগুলোকে কি করবেন, কারেকশন করবেন। এখানে লেখাগুলো এখানে ইয়ার চাচ্ছে কত তারিখ, আমি এখানে লেখা যদি কালেকশন করতে চাই তাহলে আমি এখানে কালেকশন করতে পারবো 2024। আমি এখানে টাইটেল দিলাম ক্লাস, কওমি ইয়ুথ ক্লাব দিলাম। এখানে আমাদের ডিটেলস আরো কিছু যদি থাকে সেটা আমরা এখানে বসিয়ে দেবো, কভার পেজ হয়ে গেল। এইভাবে কভার পেজ গুলো আপনি নিজে তৈরি করতে পারবেন, বা এখানে কিছু ফরম্যাট আছে যেটা আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। যদি এটিকে রিমুভ করতে চান তাহলে আপনি রিমুভ কারেন্ট কভার পেজ ক্লিক করবেন, দেন আপনার কভার পেজটি কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। সেকেন্ড যে কমান্ডটি আছে সেটি হলো আমাদের ব্ল্যাঙ্ক পেজ। যেমন আপনি পেজের মধ্যে আছেন, এই মুহূর্তে আপনার আরেকটা পেজ দরকার, তাহলে আপনি যখন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন তখন আরেকটা পেজ তৈরি হয়ে যাবে। এখানে আপনি দেখেন তিনটা পেজ আছে আমাদের টোটাল। আমি যদি ব্ল্যাঙ্ক পেজে আরেকটি ক্লিক করি তখন আরেকটি পেজ বাড়বে, যত ক্লিক করব তত পেজ বাড়তে থাকে। আবার দেখেন আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন ধরে ইন্টার বাটন প্রেস করতে থাকবো ততগুলো আমার পেজ বাড়তে থাকে। 28টা পেজ হয়ে গেছে এখন। এখানে দেখা যাচ্ছে 32টা পেজ। আমি কন্ট্রোল এন্টার ধরে যতবার প্রেস করব ততগুলো পেজ আমার বাড়তে থাকে। এই যে পেজ বাড়ানোর কাজটা সেটা হলো ব্ল্যাঙ্ক পেজ। আপনি শেষের থেকেও পেজ বাড়াইতে পারবেন, বা আপনি চাচ্ছেন যে এখান থেকে পেজ তৈরি করবেন, এখান থেকে পেজ, তাহলে আপনি এই জায়গাতে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন, তখন দেখবেন যেটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে। অর্থাৎ লেখার মাঝে কোন একটা পেজের মাঝে যদি কোন একটা পেজ বাড়াইতে চান লেখার জন্য, তাহলে আপনি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে পারবেন। যেই পেজের মধ্যে আপনি থাকবেন সেই পেজের মধ্যে থেকে যদি আপনি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন তাহলে নতুন আরেকটা পেজ, ওই পেজ কার্সর যে পেজে থাকবে তার পরবর্তী পৃষ্ঠার মধ্যে নতুন একটা পৃষ্ঠা তৈরি হবে। আরেকটা বিষয়, ওই পেজটা যদি আপনি কিবোর্ড থেকে তৈরি করতে চান তাহলে আপনাকে কন্ট্রোল বাটন ধরে ইন্টার বাটন প্রেস করতে হবে একবার। প্রত্যেক কন্ট্রোল ইন্টার বাটন একটা করে পৃষ্ঠা বাড়তে থাকে। এটা হলো আমার ব্ল্যাঙ্ক পেজের কাজ। নেক্সট আছেন পেজ ব্রেক। এই পেজ ব্রেকের কাজ হলো আমার এই লেখাটা আমার এই লেখাটা আমি পরবর্তী পেজের মধ্যে নিয়ে যেতে চাই। উদাহরণস্বরূপ আমার এই লেখাটা কালো করা আছে, লাল করা আছে,
এই লাল লেখাটাকে যদি আমি সেকেন্ড পেজের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে অবশ্যই কার্সরটাকে শুরুতে রাখতে হবে, দেন আমাকে ইন্টার বাটন প্রেস করতে হবে। ইন্টার বাটন প্রেস করলে আস্তে 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 এটা পৃষ্ঠার শেষের দিকে গিয়ে পরবর্তী পৃষ্ঠার শুরুর দিক দিয়ে চলে আসবে। এটা হলো আমার ইন্টার বাটন ধরে ধরে কাজ। এখন দেখেন, আপনি যদি এটাকে কপি করেন এবং নিচে যদি আপনি পেস্ট করেন, পেস্ট করার কারণে নিচের যে জায়গাটা ফিল আপ হয়ে গেছে, ফলে ফিল আপ হওয়ার কারণে এই লেখাটাও নিচের দিকে চলে গেছে। কারণ আমি এই লেখাটাকে এই পৃষ্ঠা থেকে ইন্টার দিয়ে দিয়ে এনেছিলাম। যতগুলো আমি ইন্টার ব্যবহার করেছি ততগুলো লাইন হিসেবে দেখা যাচ্ছে। এবং আমি যখন এটা কপি করি, তখন এই কপি করে যখন এইখানে পেস্ট করি, তখন প্রত্যেকটা লাইন জায়গা না থাকার কারণে পরবর্তী পেজের মধ্যে চলে আসছে, এবং পরবর্তী পেজের মধ্যে চলে আসার কারণে আমার লেখাটাও নিচের দিকে চলে যাচ্ছে। এখন দেখেন, লেখাটাকে যদি আমি কেটে দিই, তখন লেখাটা আবার এখানে চলে আসছে। আবার আমি যে ইন্টার বাটন দিয়ে দিয়ে পরবর্তী পৃষ্ঠার মধ্যে নিয়ে গেছিলাম, সেগুলোকে যদি আমি সিলেক্ট করে কেটে দিই এবং ডিলিট বাটন প্রেস করতে থাকি, আস্তে আস্তে পরবর্তী পৃষ্ঠা থেকে লেখাগুলো এই পেজের মধ্যে চলে আসবে। এই যে পেজের মধ্যে লেখাগুলো চলে আসলো, কিভাবে আসলো? কিবোর্ডের খালি জায়গার মধ্যে রেখে কিবোর্ড থেকে আমি ডিলিট বাটন প্রেস করেছি, ফলে আমার লেখাগুলো পরবর্তী পেজ থেকে ধীরে ধীরে এখানে চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার এই লেখাটা পরবর্তী পেজের শুরুতেই থাকবে, বাট এইটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে ওই পেজের সাথে কোনো ধরনের সঙ্গতি না হয়, কোনো ধরনের সমস্যা তৈরি না হয়। এই কারণে আমি এই জায়গার মধ্যে ইন্টার বাটন প্রেস না করে আমি ইনসার্ট থেকে পেজ ব্রেক ক্লিক করব। আমি যখন পেজ ব্রেক ক্লিক করব, তখন আমার এই পেজ থেকে এই লেখাটা একটা লাফ দিয়ে পরবর্তী পেজের মধ্যে চলে যাবে। এখন দেখেন, আমি যদি পূর্বের মতো এই লেখাটাকে কপি করি এবং আমি এই জায়গার মধ্যে পেস্ট করি, তখন কিন্তু আমার লেখাটা সরে যাচ্ছে না। আমি যাই করি না কেন, এখানে আমি আরেকবার পেস্ট করলাম, আমি যাই করি না কেন আমার এই লেখাটা তার স্থানে বহাল আছে। আবার যদি আমি লেখাটাকে এখান থেকে কেটে দিই, তখন কিন্তু আমার লেখাটা এই জায়গাও থেকে যাবে। কারণ আমি লেখাটাকে পেজ ব্রেক কমান্ড ব্যবহার করে পরবর্তী পেজের শুরুতে সেট আপ করেছি, যার কারণে এই জায়গার সাথে এই জায়গার সম্পর্ক নেই। কারণ যতক্ষণ পর্যন্ত আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস না করব, ততক্ষণ পর্যন্ত আমার লেখাটা এই জায়গাতে আসবে না, ঠিক ওই জায়গাতে থেকে যাবে। এটা হলো আমার পেজ ব্রেকের। পেজ ব্রেকের পরে আছে আমার টেবিল। টেবিল হলো ঘর ঘর তৈরি করা। ঘর আমরা দুই ভাবে তৈরি করতে পারি। একটি হলো শেপের মাধ্যমে, আরেকটি হলো অটো ঘরের মাধ্যমে। অটো ঘর বলতে কি বুঝি? অটো ঘর বলতে আমি কমান্ড দেব, দুইটা কলাম দরকার, দুইটা রো দরকার। যখন আমি কমান্ড দেব তখন অটোমেটিক ভাবে এটি তৈরি হয়। আর শেপের মাধ্যমে কিভাবে তৈরি করি? শেপের মাধ্যমে আমরা ধরে ধরে বক্স তৈরি করে করে আমরা, যেমন একটা শেপ তৈরি করলাম, এটার সাথে যখন আমি আরেকটা শেপ তৈরি করব, তখন আমার একটা বক্স তৈরি, দুটো তৈরি হলো। এইভাবে আমি যতগুলো দরকার ততগুলো আমি তৈরি করতে পারবো। আবার দেখেন, আমি যখন ইনসার্ট মেনু থেকে টেবিল ক্লিক করব, সেখানে লম্বা নিচের দিকে যদি যায় এটাকে বলা হয় কলাম, ডান দিক থেকে বাম দিকে যদি যায় এটাকে বলা হয়, অর্থাৎ এটার আরেকটা নাম, সেটা হলো শুধুমাত্র একটাকে ঘর বলা হয়, যেটার নাম হলো সেল। আবার উপর থেকে নিচের দিকে পত্রিকার কলামের মতো যে লেখাটা নিচের দিকে যায়, এটাকে বলা হয় কলাম। ডান দিক থেকে বাম দিকে যে রেখাটা যায় সেটাকে বলা হয় রো। আমি যেমন তিনটা কলাম দরকার এবং চারটা রো দরকার আমার, তাই আমি তিনটা কলাম তৈরি করলাম, চারটা রো তৈরি করলাম, অর্থাৎ মাউস পয়েন্টারটাকে ঠিক ওই ঘরগুলোতে নিয়ে গেলাম হিসাব করে। যেমন এইখান থেকে একটা কলাম ধরলাম, দুই কলাম, তিন কলাম, তিনটা কলাম নিলাম এবং চারটা রো নিলাম, ক্লিক করলাম। এখন দেখেন, আমার পেজের মধ্যে এই যে সিরিয়ালটা আছে, এই সিরিয়ালটাকে বলা হয় কলাম।
আর এই সিরিয়ালটাকে বলা হয় রো। আর শুধুমাত্র একটা ঘরকে বলা হয় সেল, এবং পরিপূর্ণ ঘরটাকে বলা হয় টেবিল। পরিপূর্ণ ঘরটাকে বলা হয় টেবিল, একটা ঘরকে বলা হয় সেল, পূর্ণ লাইনটাকে বলা হয় রো, একটা একটা ঘরকে বলা হয় কলাম। অর্থাৎ উপর নিচ থেকে এভাবে ঘরগুলোকে বলা হয় কলাম। আমি যখন টেবিল থেকে কোন একটা ঘর তৈরি করলাম, আমার প্রয়োজন অনুযায়ী আমার কয়টা কলাম দরকার, কয়টা রো দরকার, এটা আমি আমার প্রজেক্ট থেকে দেখে বা আমার কাছে যে কাজটা আসছে সেই কাজটা দেখে আমি এইভাবে কলাম তৈরি করে নিব। পরিপূর্ণ ঘরটাকে বলা হয় টেবিল, একটা ঘরকে বলা হয় সেল, পূর্ণ লাইনটাকে বলা হয় রো, এবং উপর নিচ এটাকে বলা হয় কলাম। এখন দেখেন আমি আমার এই ঘরগুলোকে কিভাবে বড় ছোট করব। এই ঘর সম্পর্কে একটা ক্লাসই আছে স্বতন্ত্র, শুধু এই ঘর নিয়ে বিশাল জগৎ আছে। সেই জগৎটা আগামী ক্লাসে দেখাবো। অর্থাৎ আমরা যেমন এখানে স্বতন্ত্র দুটি মেনু শিখেছি, ঠিক এই একটা টেবিলের কাজ করার জন্য আমাদের স্বতন্ত্র দুইটা মেনুই আছে। সেটা কোথায়? ডিজাইন এন্ড লেআউট। ডিজাইন এন্ড লেআউট দুইটা মেনুই আছে আমাদের শুধুমাত্র এই টেবিল সংক্রান্ত কাজের জন্য। আগামী ক্লাসে আমরা এটা পরিপূর্ণভাবেই আয়ত্ত করব। এখন দেখেন এই টেবিলটা আমরা কিভাবে বড় ছোট করতে পারি সেটা আগে জানি। আমি যেমন এইখানে আমার টেবিলটাকে বড় করে নিলাম। এই টেবিলটার ডান দিক থেকে আমার এই ঘরটা একটু বড় ছোট করা লাগতে পারে, বাম দিক থেকে ঘরটা আমার বড় ছোট করা লাগতে পারে, মিডলের এই ঘরটা আমার বড় ছোট করা লাগতে পারে, মাঝখানে এই কলামটাকে বড় ছোট করা লাগতে পারে। অর্থাৎ আমার এই টেবিলের মধ্যে চতুর্পাশে কোনো না কোনো কাজ থাকতে পারে। সেই কাজগুলো আমি কিভাবে করব? আমার এই টেবিলের বাম পাশের উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা ক্রস বাটন দেখা যাচ্ছে। আমি যদি সেই জায়গাতে ক্লিক করি তখন আমার এই পূর্ণ টেবিলটি সিলেক্ট হয়ে যাবে। আমি যদি মাউস পয়েন্টারটাকে ঠিক কলামের উপরের দিকে নিয়ে যাই, দেন অ্যারো বাটনটা নিচের দিকে চলে আসে, তখন আমি যদি ক্লিক করি তখন আমার এই কলামটা সিলেক্ট। এইভাবে আমি যে কলামের উপরে ক্লিক করব এবং মাউস পয়েন্টারটা যখন অ্যারো বাটন ডাউন অ্যারো বাটন হয়ে যাবে, তখন আমি ক্লিক করলে এটি ওই কলামটাই সিলেক্ট। আর যদি আমি আমার এই রোটাকে সিলেক্ট করতে চাই তখন আমাকে বাম পাশে যেতে হবে, দেন মাউস পয়েন্টারের তীরটা যখন এমন হবে তখন আমাকে ক্লিক। আর যদি কোনো একটা সেল আমি সিলেক্ট করতে চাই তখন ওই সেলের নিচে কোণার দিকে যখন যাব তখন আমার অ্যারো বাটন কোনাকুনি ভাবে থাকবে, তখন আমাকে ক্লিক। এখন আমাকে বলবেন আপনারা এই টেবিলটা সিলেক্ট করার ক্ষেত্রে কলাম, রো, টেবিল, সেল, চারটা ঘর সিলেক্ট করতে হয়। ওই চার স্টেপের কিভাবে আমি সিলেক্ট করবো বলেন? যেমন আমি এই কলামটাকে সিলেক্ট করতে চাইলে আমাকে কি করতে হবে বলেন? বলেন, আপনারা আজকের ক্লাসের মন নষ্ট করে ফেলেছেন আমার। উপরে উপরে গিয়ে রাখতে হবে। চার চারটা স্যার এই কোণার মধ্যে রাখেন স্যার। শুধু একটা ঘর ইয়া এই সিলেক্ট করলে কলাম কোণার বলেছি, মধ্যে কলাম। রাখতে হবে। আমার মিডলে যে কলামটি আছে সেই কলামটি আমি সিলেক্ট করব, বলেন কিভাবে করব? কার্সার কার্সারটা উপরে তাহলে রাখতে হবে। কার্সর উপরে মাঝখানে উপরে রাখার পরে উপরে অ্যারো কার্সারটা বাটন নিয়ে চাপ দিলে রাখার পর অ্যারোটা ডাউনের যখন দিকে নিচের আসবে দিকে আসবে অটোমেটিক। অর্থাৎ আমি যখন আমার মাউস পয়েন্টারটাকে ঠিক এই কলামের উপরের দিকে নিয়ে যাব
তখন আমার মাউস পয়েন্টারের রূপ চেঞ্জ হয়ে যাবে, তাই না? জি জি স্যার। যখন রূপটা হবে নিচের দিকে ডাউন অ্যারো, তখন ক্লিক করলে তখন কি হবে? সবগুলো পুরা সিলেক্ট হয়ে এই কলমটা ঘরটা সিলেক্ট হয়ে যাবে স্যার। এইভাবে যদি আমি আমার এই জায়গার মধ্যে ক্লিক করি তখন কি হবে? পুরা রোটা সিলেক্ট হবে। খেয়াল করেন, আমি যদি এই জায়গার মধ্যে আসি তখন আমার পুরার কি হবে? ওই ঘরটা হবে পুরাটা শুধু। সিলেক্ট হবে, তো পুরা পুরা সিলেক্ট পুরো হয়ে যাবে রোডটা স্যার। পুরা সিলেক্ট রো, হবে। রো বলতে হবে, নাম বলতে হবে। রো স্যার। রো। আমি যদি আপনার মাদ্রাসায় যাই, আমি যদি আপনাকে বলি, র কে বলি রে, আপনি কি বলবেন? এটা রে না, এটা র, বলবেন না? জি স্যার। জি স্যার। জি আমি অবশ্যই। যদি আপনার মাদ্রাসায় কোরআন শরীফ পড়তে যাই, আপনি আমাকে খ জায়গা খ বলবেন। এই কথা আপনি যদি বলি আপনাকে এটা খে, আপনি আমাকে বলবেন ঠিক আছে? জি না, কেন বলবেন না? আরবির ক্ষেত্রে খে যেহেতু হয় না, খেয়ে ঠিক এটাই না। তো। জি। আপনি তো আমাকে এটা বলবেন যে খে আরবি শব্দের ক্ষেত্রে না, এটা আরবি বর্ণমালার ক্ষেত্রে উচ্চারণটা কি হবে? খ। আপনি যদি ওই জায়গার মধ্যে এটা বলতে পারেন, তাহলে আপনাকেও এই জায়গার মধ্যে এইটার ভাষাও বলতে হবে। জি অবশ্যই। জি স্যার। জি আপনি স্যার। যখন এইটার মধ্যে এটার ভাষাটা বুঝবেন, তখন আপনি আরেকজনকে বুঝাইতে গেলে তখন আপনার যাকে বুঝাবেন সে টাসকি খেয়ে যাবে। এর কারণ কি? সে বুঝবে আসলে আপনি অনেক কিছু জানেন। আর যদি বলেন যে ইয়ানতে ইয়ানে যান, ইয়ানতে ইয়ানে যান, ইয়ানে ক্লিক করেন, ওই যে কোনা কোন ইয়ে আছে ইয়ার মধ্যে ক্লিক করেন, যদি এ কথা বলেন তাহলে বলবে কি? আপনি কিন্তু অভিজ্ঞ, আপনি কি কম্পিউটার সম্পর্কে অনেক অভিজ্ঞ। অভিজ্ঞ, কিন্তু অভিজ্ঞ হলেও শুধুমাত্র নামগুলো বলতে না পারার কারণে আপনি অনভিজ্ঞর পরিচয় দিয়েছেন। মানুষ জি মনে স্যার। করবে যে আসলে আপনি জানেন না, অথচ কিন্তু আপনি এটার পোক। আপনি এটা কি? পোক। এটার এমন কোন পারদর্শী। নারী বুড়ি নাই যে জিনিসটার কাজ কোথায় আছে আপনি মুখস্থ বলতে পারবেন না। সবকিছু আপনি বলতে পারবেন, কিন্তু আপনি ওই জায়গার মধ্যে যদি নামগুলো বলতে না পারেন, কাজগুলো আপনি জানেন কিন্তু নামগুলো বলতে না পারেন, তখন আপনার সম্পর্কে তার স্বাভাবিকভাবেই ধারণাটা আসতেই পারে। স্বাভাবিকভাবেই ধারণাটা আসতেই পারে আসতেই যে পারে। মনে হয় না সে হয়তো বা সে নতুন কম্পিউটার অপারেটর। এই জি। জন্য এই জায়গার মধ্যে আপনার এই নামগুলো কি করতে হবে? জানতে জানতে হবে। হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি প্রত্যেকটা জিনিসের নাম, কাম, দাম তিনটাই যদি আপনি জানেন, তাহলে অবশ্যই একজন জেনারেল মানুষের কাছে আপনি সম্মানিত হবেন। এটা জি। লিখে রাখেন না। একজন জেনারেল মানুষ বলবে আমি এত কিছু জানি না যত কিছু আমাদের হুজুর জানে। আমাদের হুজুর চার জি। ভাষা জানে না শুধু, বরং বইয়ের মেকআপ থেকে শুরু করে সব ধরনের কাজ জানে। যদিও বা আমার হুজুরের আগে আমি কম্পিউটার শিখেছি, বাট এইটা এত কিছু জানি না। শুধুমাত্র নাম, দাম এবং কাম, এই তিনটা জিনিস জানতে হবে। কমান্ডার নাম কি, কমান্ডার কাজ কি, কমান্ডার কাজটি কিভাবে করতে হবে, তিনটা জিনিস যদি আপনি আয়ত্ত করেন, তাহলে অবশ্যই আপনি কি পাবেন? মূল্যায়ন পাবেন। এটা আপনি লিখে রাখেন। গত বছর একটা হিস্টোরি বলি। আমাদের সম্মেলনে এক মুরব্বী আসছেন, লাল দাড়িওয়ালা। বুঝতে পেরেছেন? লাল দাড়িওয়ালা। জি। স্যার। তো উনি সম্ভবত নরসিংদীর কোনো একটা ডায়াগনস্টিকের তো সেখানের মধ্যে উনি যখন করেছেন তখন তাকে সময় দেওয়া হয়েছে, তুমি যদি 3 মাসের ভিতরে কম্পিউটার শিখতে পারো, তুমি যদি 3 মাসের ভিতরে কম্পিউটার শিখতে পারো, তাহলে তোমাকে আমরা এই তোমাকে সুযোগ দিলাম, তাহলে এই চাকরিটা তোমার জন্য হবে এবং তুমি চাকরি থাকা অবস্থায় এটা করতে পারবা, শিখতে পারবা। বাকি তোমাকে সময় দেওয়া হলো 3 মাস। 3 মাস পরে তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। যদি শিখতে পারো তো করতে পারবা চাকরি, অন্যথায় অন্য জায়গায় তোমাকে চলে যেতে। আর ওনার বাড়ি হচ্ছে ভৈরব। ভৈরব। আচ্ছা।
আমার কাছে উনি এতটুকুই ব্যক্ত করেছেন গত সম্মেলনের মধ্যে। আমি আসলে জানতাম না ক্লাস তিনি কখন করেছেন। আমার কাছে ভালো লাগলো একজন মুরব্বী যদি এই বয়সে কম্পিউটার অনলাইনে তাও শিখে নিজের চাকরিটাকে স্থায়ী করতে পারেন, আপনারা জোয়ান বেটারা কেন পারবেন না বলে? ইনশাল্লাহ জি স্যার, আমরাও পারবো স্যার। কেন পারবেন না? ইনশাআল্লাহ আমরা ওনাকে জড়িয়ে ধরে আমার খুব ভালো লাগলো যে এই বয়সে তিনি এটাকে আয়ত্ত করেছেন। আমি চাই যে প্রত্যেকেই আয়ত্ত করেন। আমি এর জন্য একটা কমান্ড বোঝানোর জন্য 15 মিনিট খেয়ে ফেলি। এই একটা কথা আপনাকে বলে দিতে পারতাম, এটা কমান্ডের মাধ্যমে এটা করলে হবে, এটা কমান্ডের মাধ্যমে এটা করলে হবে, কিন্তু এটা হিস্টোরি বুঝাতে গিয়ে আমি আপনাকে অনেক বড় ইস্যু টানলাম। শুধুমাত্র এটার কারণে অনলাইনে আপনি ভালো করে শিখেন বুঝেন, কিন্তু সেটার মজাটা আসলে আপনারা আমাকে দেন না। মানে আমি আপনাদেরকে যতটা মজা দিয়ে শেখানোর চেষ্টা করি না কেন, কিন্তু আপনারা সেই মজাটা আমাকে দেন না। এর সবচেয়ে বড় কারণ হলো উপস্থিতি। জি 100 জনের উপরে শিক্ষার্থী সেখানের মধ্যে আজকে দায়িত্বশীল এবং আমি সহ আছি উপস্থিত। এত সময় ধরে ছিলাম 21 জন, 17 জন, এখন টানে এখন টনে 21 জন। 21 জন আসছে। 21 জন, 21 জন আপ- স্যার। আপনি চিন্তা করে দেখেন, 17 জন এত সময় ধরে দুঃখজনক স্যার। ছিলেন, ঠিক 10টা স্যার বাজার দুঃখজনক। কিছুক্ষণ আগ পর্যন্ত 17 জন ছিলেন। আমি মেনশন করেছিলাম দায়িত্বশীলদের যে আপনারা আপনাদের যারা আছেন সকলকে অবশ্যই উপস্থিত থাকার জন্য বলেন। জি হ্যাঁ, দায়িত্বশীলরা তাদের কর্তব্য পালন করে স্যার, কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি তারাই গাফিলতি স্যার। আচ্ছা, এবার দেখেন, সিলেক্টের অপশনটা বুঝলেন। এবার আসেন, সিলেক্টের এক এক সময় এক একটা রূপ আছে, তাই না? একটা জি রূপ স্যার। হলো কালো, আর একটা রূপ হলো সাদা। সাদা যখন হয় তখন রো সিলেক্ট হয়, আবার কালো যখন কোনাকুনি হয় তখন একটা ঘর সিলেক্ট হয়। সেল। সেল আবার আবার যখন কালো উপর থেকে নিচের দিকে হয় তখন পুরা কলামটা কি হয়? কলাম। সিলেক্ট সিলেক্ট হয় হয়। সিলেক্ট হয়। ও আবার কলাম যখন সেল। এই ক্রস বাটনে সিলেক্ট ক্লিক করব তখন পূর্ণ টেবিলটা কি হয়? সিলেক্ট হবে সিলেক্ট হয়। সিলেক্ট হয়। আমি যদি আপনাকে এই মুহূর্তে কোকা কোলার একটা ইয়ে দেখাই, লোগো দেখাই, তাহলে লোগো দেখলে তো আপনি বুঝবেন এটা এটা কোন কোম্পানি, বুঝবেন না? জি আবার জি যদি আমি আপনাকে প্রাণ কোম্পানির লোগোটা দেখাই, লেখা না, তাহলে আপনি বুঝতে পারবেন কিনা এটা কি কোম্পানি? জি জি। অবশ্যই তাহলে এইভাবে ইসলামিক যদি কোনো লোগো দেখেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। কিন্তু যে লোগো সম্পর্কে আপনি অবগত না, সেটা সম্পর্কে আপনি কিভাবে বুঝবেন? জানবো না বুঝার বুঝবো না। চাইতে নেই। সুযোগ নেই, আছে? জি না সুযোগ নেই। তাহলে এখন দেখেন, আপনি অবগত না, কিন্তু আপনি এই জায়গার মধ্যেও অবগত না। কি অবগত না? মাউস কখন কোন রূপ নেয়, সেই রূপের কাজ কি, সেটা কিন্তু আপনি অবগত না। এখানে আমি আপনাকে বলেছিলাম মাউস এখন রূপ নিয়েছে একটা, এই রূপ মানে লোগো। জি রূপ মানে কি? লোগো লোগো। এই লোগোর কাজ কি? এই লোগোর কাজ কি? এই লোগোর কাজ কি? এগুলা যখন আপনি জানবেন তখন কাজ শেখার আপনার জন্য সহজ। এখন আসেন, আমি কোন কলামকে বা কোন রো কে যদি বড় ছোট করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, যদি কলাম বড় ছোট করতে চাই, সেই কলামের যে দাগটা আছে সেই দাগের উপর মাউসটাকে নিয়ে যাব। যেমন দেখেন, আমি আমার এই দাগটার উপরে নিয়ে আসলাম মাউস পয়েন্টারটাকে, ফলে আমার মাউস পয়েন্টারের রূপটা, লোগোটা চেঞ্জ হয়ে গেল, তাই না? জি জি স্যার। জি স্যার। সেই লোগোটার তীরটা কোন পাশে আছে, উপর নিচ? জি না ডানে বামে ডান স্যার। সাইড বাম ডানে। সাইড তো যদি কখনো ডানে বামে অ্যারো বাটন হয় তখন আপনি বুঝে নেবেন এটা কলামের ক্ষেত্রে ডান বাম। ক্লিক করে আপনি যতটুকু দরকার ততটুকু টান দেন। আমি এই পর্যন্ত টান দিলাম, তাই আমার বাম পাশে ঘরটা এতটুকু। বাম পাশে ঘর কিন্তু বড় হয়ে গেছে, তাই না? জি জি স্যার। জি স্যার। এভাবে যদি আপনি এই রোটাকে, মানে এই পূর্ণ রোটাকে নিচের দিকে বড় করতে চান, ঠিক এই রোর উপর যখন মাউস পয়েন্টারটাকে নিয়ে যাবেন তখন অ্যারো বাটনটা ডান বাম হবে। ওকে? জি জি স্যার। অ্যারো বাটনটা কি ডান বাম হবে?
ডান জি না বাম হবে না উপর স্যার, নিচ উপর হবে। নিচ হবে। স্যার উপর নিচ ঠিক হবে। হিসেবে বললেন। উপর নিচ ক্লিক হবে করে স্যার। ধরে নিচের দিকে টান দিবেন, তখন দেখবেন যে উপরেরটা কি হলো, বড় হয়ে গেল। বড়। আবার যখন এটাকে ধরে উপর দিকে নিয়ে যাবেন তখন উপরেরটা ছোট ছোট হয়ে হয়ে গেল। ছোট। তা এইভাবে আপনি যেই কোনো কলামকে বড় ছোট করতে পারবেন, যেই কোনো রোকে বড় ছোট করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। এবার আসেন, আপনি কলাম এবং রোটাকে একসাথে ছোট বড় করতে চান, কলাম এবং রোটাকে একসাথে ছোট বড় করতে চান, তাহলে আপনাকে দেখেন ঠিক ডান পাশে, এই দেখেন এই জায়গার মধ্যে একটা ডট চিহ্ন, সাদা ডট, একটা পলিশটার মতো দেখা জি যাচ্ছে, গোল দেখছেন? ওই জি স্যার। জায়গার জি মধ্যে মাউস পয়েন্টারটাকে নিয়ে গেলে মাউসের রূপ আরেকটা চেঞ্জ হয়ে যাবে। কতগুলো রূপ দেখেন, এক একটা রূপের এক একটা কাজ। এখন যদি আপনি ধরেন এবং ধরে যদি ভিতরের দিকে নিয়ে আসেন, তখন দেখবেন যে আপনার পূর্ণ কলাম এবং রোটা ছোট হয়ে গেছে। আবার যদি এই জায়গার মধ্যে ক্লিক করে যতটুকু দরকার ততটুকু নিয়ে আসেন, তখন ততটুকু বড় ছোট হবে। যদি বলেন যে এই পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে এই পর্যন্ত বড় ছোট হবে। তা আপনি চাইলে একসাথে কলাম রোটাকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, আবার শুধু কলামটাকে ধরে ধরে বড় ছোট করতে পারবেন, আবার রোটাকে শুধুমাত্র রোটাকে বড় ছোট করতে পারবেন ধরে। ক্লিয়ার? ক্লিয়ার। জি জি স্যার। এই একটা কলাম, এই একটা টেবিলকে কিভাবে বড় ছোট করে, কিভাবে সিলেক্ট করে, এটা কিন্তু আমরা জানলাম, তাই না? জি জি। জি এটার সম্পর্কে আজকে ক্লাস এতটুকুই। আগামী ক্লাসে আমাদের এটার বিস্তারিত আলোচনা, টেবিলের ডিজাইন এবং লেআউটের বিস্তারিত আলোচনা থাকবে। এই টেবিলের ভিতরে আমরা কি কি কাজ করতে পারি, আরো কিভাবে কলাম বাড়াতে পারি, কিভাবে কলাম ছোট করতে পারি, টেবিলটাকে কিভাবে ডিজাইন করতে পারি, সেই ডিজাইনের বর্ডার গুলোকে কিভাবে চেঞ্জ করতে পারি, কালার করতে পারি, কিভাবে কাটতে পারি, অনেক অনেক বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা আলোচনা করব। করব। আজকে ক্লাসে এ পর্যন্ত। কারো কোনো প্রশ্ন করতে পারেন?